আজকে আমরা হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক জাবেদা নিয়ে আলোচনা করব। জাবেদা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? কারণ জাবেদা যদি না পারি আমরা বা না বুঝে, তাহলে কি আমাদের হিসাব বিজ্ঞানের কোনো অধ্যায় পরিপূর্ণভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারবো না। এখন আসো জাবেদা নিয়ে কিছু বেসিক আলোচনা করি, দেন আমরা জাবেদা করা শিখব। তো জাবেদা বলতে আমরা কি বুঝি তা যাওয়ার আগে আমরা যদি চিন্তা করি, এই যে জাবেদার যে জার্নাল শব্দ, এই শব্দটার মানে কি? এটার ইংলিশ শব্দ, এই জার্নাল শব্দটা কি শব্দ? ইংলিশ থেকে আসছে, তো ইংলিশ শব্দ, এই ইংলিশ শব্দের নাম হলো কি দৈনিক বই, অথবা এটাকে আমরা দিনপুঞ্জি বলি। কি বলি? দিনপুঞ্জি। এখন এই জার্নাল শব্দটা ইংলিশ শব্দ থেকে আসে না, আসছে কোথা থেকে জানি? এই জার্নাল শব্দটা আমাদের আসছে জার শব্দ থেকে। কোথা থেকে আসছে? জার। আর এই জার শব্দটা কি শব্দ? ফরাসি শব্দ। কি শব্দ? ফরাসি। আর জারের এই জার শব্দের অর্থ হলো কি দিন বা দিবস। বুঝতে পারছেন? আচ্ছা, এটা ছিল আমাদের একেবারে এই জার্নাল শব্দটা আসছে কোথা থেকে এবং তার যে অ্যাকচুয়াল মিনিং সেটা। এখন জার্নাল শুধু এতটুকু ইন্ডিকেট করে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে একটু বেসিকগুলো বুঝি যে জাবেদা আমাদের হিসাব বিজ্ঞানের যে হিসাব চক্র আছে, হিসাব চক্রের দ্বিতীয় ধাপ। কততম ধাপ? দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ লেনদেন চিহ্নিত করা, এবং দ্বিতীয় ধাপ কি করবো? আমরা লেনদেনগুলা কি করব? জাবেদাভুক্ত করব। তো এখন আমরা বললাম কি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কি আমাদের হিসাব বিজ্ঞানের? জাবেদা করা। এখন এই জাবেদা সম্পর্কে, জাবেদা বলতে কি বুঝি সেটা আমরা এখন সংজ্ঞা আলোচনা করি নাই, কিন্তু জাবেদা জিনিসটা কি তার অ্যাকচুয়াল মিনিং এর টপিকটি বুঝলাম। আচ্ছা, এবার আসো জাবেদার আসলে অ্যাকচুয়াল কাজটা কি? জাবেদার কাজ কি শুধু এই যে দৈনিক বই বা দিনপুঞ্জি বললে আমরা শেষ করে দিব? এটা তো তার নাম হিসাবে আখ্যায়িত করে, কিন্তু কাজটা কি? এর কাজটা জানাটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো জার্নাল বলতে কি বুঝি? দেখো, আমাদের যে প্রতিষ্ঠানে যে লেনদেন সংগঠিত হয়, কি সংগঠিত হয়? এই লেনদেনগুলা সংগঠিত হওয়ার পরে তারিখের, আচ্ছা সর্বপ্রথম তারিখের ক্রমানুসারে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে কি বলে? জাবেদা বলে। তার মানে জাবেদার মূল কাজটা কি? কোনো একটা লেনদেন বা কোনো একটা ঘটনা লেনদেন হয়েছে, কোনো একটা ঘটনা কি হয়েছে? লেনদেন হয়েছে, সেটা আমরা কি করলাম? জানতে পারলাম। জানার পর মানে কি লেনদেন সংগৃহীত হয়েছে, এই হওয়ার পর সর্বপ্রথম কি করি? সর্বপ্রথম যে বইতে আমরা কি করি? তারিখের ক্রম অনুসারে। এখানে খেয়াল রাখবা, জাবেদায় কখনোই তারিখের ক্রমটা উপর নিচ করা যাবে। ধরো 10 তারিখের পর 11 তারিখ, 12 তারিখ, 13 এভাবে করে করবো। যদি এরকম করে ফেলি, আমি ধরো ভুলে করলাম, তাহলে এটা আমার ঠিক করতে হবে। 15 তারিখ আগে দিয়ে পরে 10 তারিখ দেওয়া যাবে না। তো তারিখের ক্রমানুসারে যে বইতে কি করি? আমরা লিপিবদ্ধ করি, তাকে কি বলা হয়? জাবেদা বলা হয়। এতটুকু কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো জাবেদার যে এই কনসেপ্টটুকু এতটুকু বুঝতে পারছি। এখন আসো জাবেদা করি কিভাবে, জাবেদা আমরা করব কিভাবে? আচ্ছা, তার আগে একটু আমরা আরো কিছু আলোচনা করি যে এই জাবেদার কাজ কি কি। দেখো, প্রথমে কাজ করে কি? সর্বপ্রথমে কি করি? আমরা লিপিবদ্ধ করি না? তো জাবেদা যেহেতু সর্বপ্রথম লেনদেনকে লিপিবদ্ধ করে, এই জন্য বলা হয় কি প্রাথমিক বই। কি বই বলা হয়? জাবেদায় কি বলা হয়? প্রাথমিক। কেন প্রাথমিক বই বলা হয়? বুঝতে পারছি যে জাবেদায় সর্বপ্রথম লেনদেন সংগঠিত হওয়ার পরে আমরা কি করি? লিপিবদ্ধ করি। যেটা কি বলা হয়? এটাকে বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, এই জাবেদার মাধ্যমে আমরা পরবর্তীতে জাবেদা যখন আমরা সিকুয়ালি করার কারণে আমাদের খতিয়ানে স্থানান্তর করতে কি হয়? সুবিধা হয়। কি হয়? সুবিধা হয়। এই জন্য এই জাবেদাকে আমরা সহকারী বইও বলি। কি বলি? সহকারী বই। এতটুকু কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো এখানে যেহেতু, আচ্ছা এখানে এই দুটো কথা বুঝতে পারছি। আচ্ছা,
এখন খেয়াল করো, এই যে আমাদের জাবেদা যখন করি তখন এই জাবেদা থেকে আমরা যদি একটা জিনিস চিন্তা করি, এই জাবেদা একটা লেনদেনের পরিপূর্ণ প্রকাশ পাওয়া যায়। কি পাওয়া যায়? যেমন খতিয়ানে কিন্তু আমরা চাইলে একটা এন্ট্রির পুরো পূর্ণাঙ্গ প্রকাশ আমরা পাই না, কারণ এখানে কি নির্দিষ্ট এন্ট্রির আমরা কি করি, খতিয়ান করি। তো ওই এন্ট্রিতে যা যোগ হবে বা বিয়োগ হবে সে ততটুকুই করি, এর বেশি আমরা করি না। কিন্তু জাবেদা আমরা কি করি, একটা লেনদেনের কি কি পক্ষ আছে, পক্ষগুলো বিশ্লেষণ করি, দেন আমরা কি করি, দ্রুতভাবে দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী আমরা কি করি, তাকে লিপিবদ্ধ করি। তো লিপিবদ্ধ করলে তখন আমাদের কি হয়, পূর্ণাঙ্গ প্রকাশ। তার মানে কি, এই জাবেদার মাধ্যমে একটি লেনদেনের পূর্ণাঙ্গ প্রকাশ বা পূর্ণাঙ্গ প্রভাব দেখা যায়। মানে জাবেদা যদি আমরা করি তাহলে ওই লেনদেনে কি কি প্রভাব পড়বে তা আমরা কি করতে পারি, একটা জায়গায় দেখতে পারি। এই জন্য এই জাবেদাটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো জাবেদা যখন আমরা করি তখন আমরা কি করি, সবসময় দেখা যায় মুখস্থ করার চেষ্টা করি। প্রথমে আসো জাবেদার তো এটা বেসিক আলোচনা, এগুলি তোমার ম্যাথে কোনো অ্যাপ্লাই নেই এখানে, মানে ম্যাথের কোনো আলোচনা নেই এখানে। যা আছে শুধু জাবেদা বলতে কি বুঝি, ইন্ট্রোডাকশন হলো যে জাবেদা জিনিসটা কি, জাবেদার নাম কি, জাবেদার কাজ কি, জাবেদা কোথা থেকে আসলো শব্দটা, এটা হিসাবটা কতম ধাপ, জাবেদার সংজ্ঞা আরো অনেকভাবে লিখতে পারি। আমরা ক্লাসে পড়াইছি যে সংজ্ঞা কোন কি আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তো সংজ্ঞা চাইলে আমরা কি তার কাজের উপর বেসিস করে আমরা চাইলে এদের সংজ্ঞাকে মডিফাই করতে পারি, কোনো সমস্যা নেই। এখন চিন্তা করো, এখানে আমরা জাবেদার আরো অনেক নামে ডাকা হয়, জাবেদার আরো অনেক বই ডাকা হয়, সেগুলো আমাদের জানার দরকার নেই, কারণ এগুলি এক্সামের এমসিকিউ, ওইগুলি এমসিকিউ তো আমরা পড়ে নিই। আমাদের মূল কাজ কি এখানে, এই জাবেদা আসলে কাজটা কি করে, ফাংশনটা কি সেটা বোঝা। তো ফাংশন বুঝতে চাইলে আমরা এইগুলো তো বুঝলাম প্রাইমারি আলোচনা, কিন্তু মেইনলি আমরা জাবেদা করতে গেলে এই আলোচনা না জানলেও আমাদের জাবেদা করতে কোনো সময় আটকাবে না, কিন্তু জানাটা উচিত, যে যেহেতু আমি জাবেদা করতেছি জানাটা উচিত, জানাটা দরকার। এবার আসো জাবেদা করতে চাইলে আমরা কি করি, জাবেদা যখন সাধারণত আমরা কি করি, মুখস্থ করা শুরু করি। যে এইটা যেমন আমাদের সারা তোমরা হয়তো রিলেট করতে পারবা, যে যেমন সারা ক্লাসে বলে ক্রয় অলওয়েজ ডেবিট, বিক্রয় অলওয়েজ ক্রেডিট, মূলধন অলওয়েজ ক্রেডিট, উত্তোলন অলওয়েজ ডেবিট। এগুলোর রং আইডিয়া, এগুলি কোনো সময় এটা কোনো কি নাই, কোনো ভিত্তি নেই। আমাদের একটা মজার কথা তোমাকে আমি বলি, যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থার ভিতরে মুখস্থ করা অথবা কৌশলে পড়া এটা একটা ইলিগাল প্রসেস। কথা বুঝতে পারছি, ইলিগাল কেন? ধরো এখানে তুমি আসলে পরিপূর্ণ কোনো জ্ঞান পাও না, শুধু তুমি একটা উত্তর কীভাবে করতে হয় শুধু অতটুকু শিখতে পারো, কিন্তু ওইখানে যদি তোমাকে কেউ চায় যে তোমাকে ওই টপিকটা ধরে আটকাবে, এখানে শতভাগ শিওর থেকেও তোমাকে আটকানোর জায়গা আছে। কথা বুঝতে পারছি। এই জন্য মুখস্থ পড়ালেখা করে তুমি হয়তো বা একটা সার্টেন নাম্বার পাবা, কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। কথা বুঝতে পারছি। তো এই জন্য আমরা কী করবো, জাবেদা যখন শিখবো, জাবেদার পিছনে জাবেদা শিখতে হলে আমার কী কী জানা লাগবে সেই টপিকগুলো আমরা আলোচনা করতে। দেখো জাবেদা যদি শিখতে চাই, আমাদের জাবেদা যদি প্রপারলি বুঝে শিখতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যেটা লাগবে, আমাদের জাবেদা শিখতে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো হিসাব শ্রেণী চেনা লাগবে। কি চেনা লাগবে আমাদের? হিসাব। সর্বপ্রথম কাজ হিসাব শ্রেণী চেনা লাগবে। হিসাব শ্রেণীর কাজটা কি সেটা পরে বলতেছি। দেখো আমরা যদি কম্পিউটারে চিন্তা করি, কম্পিউটারে যে কাজগুলো করে, যত ধরনের কাজ হয়, সম্পূর্ণ কাজটা একটা পদ্ধতিতে হয়, সেটা বলি কি আমরা বাইনারি। যত কাজ হয় এই পদ্ধতির ভিতরে বেস করে হয়। আর বাইনারি পদ্ধতির কাজ কি, 0 আর 1। আমরা যা ইনপুট দেই সেটা আউটপুট হিসাবে আমরা যা পাই সেটা আমরা দেখতে পারি, কিন্তু ইনপুট যখন দেই তখন কম্পিউটার 0 আর 1 দ্বারাই সব কাজ কি করে, প্রসেস করে। অ্যাকাউন্টিংয়ে এই হিসাব শ্রেণী, প্রতিটা লেনদেনের সাথে এই হিসাব জড়িত থাকবে। কথা বুঝতে পারছি। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি, এই হিসাব শ্রেণী সম্পর্কে ডিটেলস জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনটা কোন হিসাব, ধরুন নগদ হিসাব আমাদের চলতি সম্পদ, সেটা চলতি সম্পদ কেন সেটা আমাদের জানতে হবে, না জেনে মুখস্থ করে লাভ নাই। মূলধন মালিকের হতো, কেন মালিক হতো সেটা বুঝতে হবে, না বুঝতে কোনো লাভ নাই। তো হিসাব শ্রেণীটা আমাদের জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা যাবে যখন করাবো তখন প্রতি হিসাব শ্রেণী নিয়ে আলোচনা করবো, আর আগে তো আমরা করছি ডিটেলসে। আচ্ছা, এরপরে জানা লাগবে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতির কাজটা কি? এটা সিম্পল একটা কাজ। দুতরফা বলতে কি বুঝি, দুইটা কি থাকবে, তরফা, মানে দুইটা পক্ষ থাকবে। কয়টা পক্ষ থাকবে? তরফা মানে হলো পক্ষ। তরফা মানে কি, মানে কয়টা পক্ষ থাকবে। তরফা বলতে কি বুঝি, পক্ষ, মানে কয়টা ভাগ থাকবে, দুইটা ভাগ থাকবে। একটা ভাগ হলো কি, একটা ভাগটা আমরা কি বলবো, ডেবিট, একটা ভাগটা আমরা কি বলবো,
ক্রেডিট। এখন এই ডেবিট, এই দুইটা পক্ষের কিছু আমাদের এন্ট্রি কী হবে, ডেবিট হবে এবং কী হবে, একই ইফেক্ট হবে। ডেবিট পাশে যত টাকা আমার যোগফল হবে, ক্রেডিট পাশে যোগফল ঠিক একই পরিমাণই হবে। এখন এই ডেবিট ক্রেডিটের পিছনে আমাদের আবারও একই আলোচনা। এই ডেবিট ক্রেডিট হবে কারা, হিসাব শ্রেণীগুলা। তাহলে হিসাব শ্রেণী যদি জানি তাহলে হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে সেই অনুপাতে ডেবিট ক্রেডিট করবো। তো হ্রাস বৃদ্ধিটা আমরা তখন অটোমেটিক ওই লেনদেনে দেখতে পারবো কী প্রভাব পড়ছে, হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে। আর হিসাব শ্রেণীটা আমি আগে থেকেই জানি, তো আমি যদি হিসাব শ্রেণী আগে থেকে জানি হ্রাস বৃদ্ধিতে এন্ট্রিতে দেখা যাবে, তাহলে আমি আলটিমেটলি কি দ্রুতভাবে দাখিলা বইতে অনায়াসে কি করতে পারবো। আচ্ছা, তাহলে এখন দ্রুতভাবে দাখিলা বইতে মূল কাজকে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষগুলো আলাদা করা। একটা লেনদেনে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ একটা এন্ট্রি হবে, ব্যাপারটা এরকম না। আমার ডেবিট পাশে পাঁচটা নাম হইতে পারে, কয়টা এন্ট্রি, মানে এই 5টা হিসাব হইতে পারে, কয়টা হিসাব, এই 5টা হিসাবের বিপরীতে ক্রেডিট পাশে একটা হিসাবও হইতে পারে। এখন এই যে আমাদের 5টা হিসাব বিপরীতে একটা হিসাব হবে, কিন্তু এদের দুইজনের যোগফল মানে টাকার যে যোগফল সেটা কি হবে, সমান হবে। কি হবে, তার মানে আমি যদি কোনো এন্ট্রিকে জাবেদাভুক্তকরণ করতে চাই, কি করতে চাই, তার মানে এইটা মেইন, এইগুলি সব আলোচনা করতেছে কিসের জন্য, জাবেদা ভুক্তিকরণের জন্য। কিসের জন্য, জাবেদা ভুক্তিকরণ। তার মানে জাবেদা ভুক্তিকরণ যখন করব তখন আমাকে সর্বপ্রথম লেনদেন দেখে এখানে যে লেনদেনে যে পক্ষগুলো আছে, মানে লেনদেনে যে হিসাবগুলো আছে সেই পক্ষগুলোকে কি করতে হবে, আমাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে লেনদেন কি করবো, প্রথমে আমি বিশ্লেষণ করব যে লেনদেনের মধ্যে কে কে আছে, কোন কোন এন্ট্রি আমাদের এখানে জড়িত আছে। এরপরে এই যে লেনদেন বিশ্লেষণ করলাম, এই বিশ্লেষণকৃত লেনদেনগুলোর কি করব, আমরা হিসাব শ্রেণী নির্ণয় করব যে কোনটা কোন হিসাব শ্রেণীর অন্তর্গত। ঠিক আছে, না করে আমরা মুখস্থ করতে পারলে এটা ডেবিট এটা ক্রেডিট কেন জানার দরকার নেই, কিন্তু ওইটা যদি না করতে চাই তাহলে আমাকে হিসাব শ্রেণী অবশ্যই জানতে হবে কোনটা কোন হিসাব শ্রেণীর অন্তর্গত। এরপরে এই হিসাব শ্রেণীটাকে আমরা কি করব, দুতরফা দাখিলা পদ্ধতি বিশ্লেষণ করে আমরা এটা ডেবিট অথবা ক্রেডিট কি করব, নির্ণয় করব। কি করব, এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা এই হিসাব শ্রেণীটা বাড়ছে নাকি কমছে সেই কনসেপ্টটা আইনে তারপর কি করব, আমরা ডেবিট ক্রেডিটটা নির্ণয় করব দুতরফা দাখিলা পদ্ধতিতে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এতটুকু করলে আমাদের কি হইলো, জাবেদা ভুক্তকরণ করা হয়েছে, শেষ হয়নি। জাবেদা ভুক্তিকরণের আরও কিছু কাজ আছে, যেমন কি এগুলি তুমি লেনদেন বিশ্লেষণ করলা, হিসাব শ্রেণী নির্ণয় করলা, তারপর জাবেদা ভুক্তিকরণ ডেবিট করলা, ক্রেডিট করলা। এরপরে আবার নিচে আমাদের কি লেখা লাগে, একটা ব্যাখ্যা লেখা লাগে। ব্যাখ্যা লেখা লাগে কেন, নিলে এই জাবেদাটা অপরিপূর্ণ থাকে এবং এই জাবেদার ব্যাখ্যা লেখাটা গুরুত্বপূর্ণ। কি করা কেন গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখানে নীতিমালা আছে, হিসাব বিজ্ঞানের একটা নীতিমালা আছে, পূর্ণ প্রকাশের নীতি। এই পূর্ণ প্রকাশের নীতি তখন লঙ্ঘন হয়, যদি তুমি ব্যাখ্যা না লেখো তাহলে পূর্ণ প্রকাশের নীতিটা কি হয়, লঙ্ঘন হয়। এবার ব্যাখ্যাটা তারপর লেখা গুরুত্বপূর্ণ কেন, গুরুত্বপূর্ণ এই কারণে, যদি কোনো কারণে আমার কোনো একটা লেনদেনে যদি ঝামেলা তৈরি হয় তখন আমি মিলাতে যাব, তখন যদি ব্যাখ্যা লেখা থাকে আমার জন্য ইজি হলো যে এই ব্যাখ্যাটা কি কারণে লিখছি, তাহলে আমি জাবেদায় ভুল করতে জানতে পারবো এটা এই ভুল হয়েছে না সঠিক হয়েছে, তাহলে আমার আর চালান দেখার দরকার হবে না। তো বুঝতে পারছি না, বুঝি নাই? আচ্ছা, তাহলে এই যে তার জাবেদা ভুক্তকরণ করতে হলে আমার প্রথমে কি লাগতেছে, লেনদেন বিশ্লেষণ করব, মানে লেনদেনের ভিতরে আমরা হিসাবগুলো বিশ্লেষণ করব, মানে কি কি হিসাব আছে, তারপর তো হিসাব শ্রেণী নির্ণয় করব এবং তারপর কি করবো, দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। তারপরে কি করব, আমরা ব্যাখ্যা লিখব। কথা বুঝতে পারছি? ব্যাখ্যা লিখে আবার জেড টানবো। তাহলে এখন আমাদের জাবেদা কাকে বলে আলোচনা করলাম, তার নামটা কি সেটা আলোচনা করলাম, জাবেদা ভুক্তিকরণ করার জন্য আমার কি কি জানা প্রয়োজন সেটা আলোচনা করলাম, এবং আমরা কোন স্টেপগুলো ফলো করে জাবেদাটা ডেবিট ক্রেডিট পর্যন্ত যাবো সেটা নিয়েও আলোচনা করলাম। এতটুকু কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখো আমরা জাবেদার একটা নমুনা ছক আঁকি। এতটুকু বুঝতে পারছি না? আচ্ছা, তাহলে জাবেদার নমুনা ছক আমরা আঁকি, তাহলে আমরা বুঝতে পারবো কি কি জিনিস আমাদের এখানে লিখতে হবে। আচ্ছা, দেখো জাবেদা যদি আমরা বেসিক একটা ঘর চিন্তা করি, এবং এই জাবেদা ঘরটা কি পুরো বিশ্বে যত দেশে আমরা হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং করা হবে সব দেশে এই একই ফরম্যাট ফলো করা হয়, শুধু তাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী হয়তো বা নামগুলা, এই ঘরের নামগুলো আমরা ভিন্নভাবে লিখি, বাট অ্যাকচুয়াল মিনিং সবকটাই সেমই দাঁড়ায়। ঠিক আছে, কারণ যেহেতু অ্যাকাউন্টিংকে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজ হয় বিজনেসের ল্যাঙ্গুয়েজ, এবং প্রত্যেক দেশে এটা কি একইভাবে কাজ করে, কারণ কি এর নীতিমালা আছে, গ্যাপ এটা কি করে নিয়ন্ত্রণ করে, এবং আইএফআরএস আমাদের ধারণাগুলো দিয়ে থাকে যে কিভাবে করতে হবে, অ্যাকাউন্টিং কীভাবে সহজ হয়, বা সবাই একভাবে
করতে পারে। তাহলে এখন এটা হলো কি জাবেদার নমুনা ছক আমরা রাখতেছি, নমুনা, এটা ফিক্সড, এই ঘরটা কখনো চেঞ্জ হয় না, কারণ কি সব দেশ একইভাবে করে এই ঘরটা। তাহলে এখানে প্রথম ঘরটার নাম হলো তারিখ, দ্বিতীয় ঘরে আমরা লিখব হিসাবের নাম, হিসাবের নাম ও ব্যাখ্যা, এই ঘরটা আমরা সূত্র লিখব। এখানে খতিয়ান বিষয় লেখা যায়, কিন্তু সূত্র লেখা ভালো, এখন আধুনিক হিসাব শ্রেণীতে আমরা কি লিখি, সূত্র লিখি, এবং ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবার সব এই ঘরগুলো আমি একটু আলোচনা করি, এই ঘরের কীভাবে আমরা অ্যাপ্লাই করব। যেহেতু আমরা ধরে নিয়েছি যে তোমরা কিছুই অ্যাকাউন্টিংয়ে পারো না, এই জন্য আমি এই ঘরগুলো একটু বিশ্লেষণ করে দিয়েছি কোন ঘরের কাজটা কি। তো প্রথমে খেয়াল করো, আমাদের যে ঘরটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে তারিখ। আমরা যখনই লেনদেন জাবেদার বইতে লিপিবদ্ধ করা শুরু করব, প্রথম কাজ হলো আমার ডেটটা, এই ডেটের ঘরটা কি করা, ফিল আপ করা। প্রথম কাজ ডেটটা ফিল আপ করা, এবং ডেটটা অবশ্যই কী হইতে হবে, তারিখের ক্রম অনুসারে হইতে হবে। আচ্ছা, প্রথমে তারিখের ঘরে তারিখ লিখবো, এরপরে লেনদেনটা বিশ্লেষণ করবো, লেনদেন বিশ্লেষণ। আমি তোমার একটা উদাহরণ দিই, ধরো এভাবে আমরা লিখলাম যে জানুয়ারি মাসের 5 তারিখ একটা লেনদেন আমরা লিখলাম, 5 তারিখ ধরো এভাবে লিখলাম, পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। দেখো এইটাকে যদি আমরা লিপিবদ্ধ করতে চাই এখানে, তাহলে এই উদাহরণটাকে আমরা এই নমুনা ছকে অ্যাপ্লাই করে দেখাইতেছি। দেখো প্রথমে আমার কাজ হবে, এই যে জানুয়ারি 5 তারিখে আমি ক্রয় করছি, ইনফরমেশন জানি আমি, তো তারিখে করে প্রথমে বসাবো জানুয়ারি 5। এখন আমি কি করছি এখানে একটু খেয়াল করো, এখানে আমাদের হিসাবের নাম আর ব্যাখ্যা না, তাহলে এখানে আমি কি করবো, এই লেনদেন থেকে তার পক্ষগুলো বের করব, হিসাবের পক্ষগুলোকে আমরা কি বলি, হিসাবের নাম বলি। তো দেখো এখানে আমি কি করছি, পণ্য ক্রয় করছি। আচ্ছা, পণ্য ক্রয় করছি, এখানে পণ্যতে ক্রয় করছি, একটা পক্ষ আমার একেবারে ভিজুয়াল আছে, আর একটা পক্ষ দেখো এবার ডাইরেক্ট বলা নেই কিভাবে করছি। এখন দেখো এখানে কি বলা আছে, পণ্য ক্রয়টা কিভাবে করছি, আলাদা করে বলা আছে, ধারে বাকিতে এবার বলা আছে। তার মানে এখানে বুঝতে হবে কি, এই 10,000 টাকার যে পণ্যটা ক্রয় করছি, এই 10,000 টাকাটা আমরা কিসের মাধ্যমে করছি, আমরা ক্রয় নগদে ক্রয় করছি। কথা বুঝতে পারছি? তাহলে আমরা দুটা পক্ষ পেলাম, একটা পক্ষ পেলাম কি পণ্য ক্রয় করার ফলে ক্রয়ের একটা পক্ষ পেলাম, ক্রয় হিসাব পেলাম, এবং আরেকটা পক্ষ কি পেয়েছি, নগদে যেহেতু ক্রয় করছি তাহলে কি পাইছি আমরা, নগদান হিসাব। এই দুইটা পক্ষ পেলাম না, আমরা দুইটা হিসাব পেলাম। আচ্ছা, আমরা বলছিলাম লেনদেনটা বিশ্লেষণ করলাম, লেনদেন বিশ্লেষণ হয়েছে না হয়নি, লেনদেন বিশ্লেষণ শেষ। তো লেনদেন বিশ্লেষণ করে আমরা এই দুইটা তো লিখবো এখানে, কিন্তু ডেবিট কি হবে ক্রেডিট কি হবে সেটা জানি না। তারপর বলছিলাম কি হিসাব শ্রেণী নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, এই ক্রয়ের হিসাব শ্রেণীটা কি আমাদের, ক্রয় আমাদের কি প্রত্যক্ষ খরচ, খরচ বললেও সমস্যা নেই আপাতত। আচ্ছা, এখন এই ক্রয় করার ফলে খরচটা বাড়ছে না কমছে, খরচ বাড়ছে। আচ্ছা, তাহলে বৃদ্ধি পাইছে, তাহলে বৃদ্ধি এভাবে প্রকাশ করলাম। আচ্ছা, নগদান হিসাবে আমাদের কি হিসাব শ্রেণী কি, চলতি সম্পদ। এখন আমি যদি নগদ টাকায় কিনি, নগদ টাকা প্রতিষ্ঠানে হ্রাস পায় না বৃদ্ধি পায়, হ্রাস পায়। তাহলে এখানে চলতি সম্পদ আমাদের কি পাইছে, চলতি সম্পদ হ্রাস পাইছে। তো চলতি সম্পদ হ্রাস পেলে কি হবে, ক্রেডিট হবে। এখন এইগুলি যে চলতি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, সেটা কোথায় আলোচনা হয়েছে, দ্রুততম দাখিলা বইতে। তো দ্রুততম দাখিলা বইতে এখন অ্যাপ্লাই আসতেছে না, আসতেছে না, আসতেছে। তাহলে এখন এই যে খরচ যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি হইতেছে, ডেবিট। আর চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি হইতেছে, তাহলে আমরা কি ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করতে পারছি না, পাই নাই। এবং বলছিলাম সমান টাকার ডেবিট পাশের টাকা করে বসাবো, আবার সমান টাকা কোথায় বসাবো, ক্রেডিট পাশের করে। তাহলে এখন আমাদের প্রথমে কাজ ছিল কি, ফার্স্ট স্টেপে কাজ ছিল তারিখটা লেখা, লিখলাম। সেকেন্ড স্টেপে কাজ হলো এই যে হিসাবের নামগুলা, এই হিসাবের নামগুলা কি করা, বের করলাম। এরপরে বলছিলাম এই যে হিসাবের যে হিসাব শ্রেণী, এই এতটুকু অংশ কিন্তু আমাদের এই বক্সে লেখার প্রয়োজন নেই অঙ্ক করার সময়। এখন তোমাদের বোঝানোর সাথে আমি কি করলাম, এই হিসাব শ্রেণীগুলো লিখলাম। তাহলে এখন বক্সে কীভাবে প্রকাশ করবো সেটা দেখো, এই যে ক্রয় হিসাবটা এখানে লিখবো, যেহেতু ডেবিট, ডেবিট হিসাবটাকে আগে লিখবো আমরা, ডেবিট ক্রয় হিসাব, এটা কি লিখবো আমরা, ডেবিট। আর এখানে কি আছে, নগদান হিসাব। তো নগদ হিসাব ক্রেডিট দেখে আমরা কি করব, এখানে নগদান হিসাব লিখব, ক্রেডিট। এখন ডেবিট হলো কেন, ক্রেডিট হলো কেন, সেটা এখানে আলোচনা করছি। এইটার অঙ্ক করার ভিতরে আমাদের প্রকাশ করার দরকার নেই, কথা বুঝতে পারছি? আচ্ছা, এইবার খেয়াল করো যে আর টাকা কত হবে, 10,000, 10,000। এবার আমরা কি লিখবো, এটার ব্যাখ্যা লিখতে হবে না। তো ব্যাখ্যা কি লিখবো, ব্যাখ্যা আসলে তোমার যেটা ভালো মনে হয়, মানে তোমার মতন করে তুমি ব্যাখ্যা লিখবো, অবশ্যই লেনদেনকে স্থির রেখে। মানে তুমি লেনদেন না লিখে তুমি অন্য কোনো লেনদেনের নাম লিখতে হবে না, ব্যাখ্যা তুমি তোমার মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই।
এখানে কি করছি, পণ্য ক্রয় করছি না আমি, তাহলে লিখতে পারি কি পণ্য দ্রব্য ক্রয় করা হলো, নগদে পণ্য ক্রয় করা হলো, যে কোনো কিছু লিখতে পারি। তাহলে এখানে লিখলাম যে পণ্য দ্রব্য পণ্য ক্রয় করা। তাহলে এই ব্যাখ্যা শেষ আমাদের। এখন ব্যাখ্যা শেষ যখন হবে, ব্যাখ্যা শেষ হওয়ার পরে আমাদের এইভাবে একটু দাগ দিয়ে জেড টানতে হবে, মানে এই 5 তারিখের এই জেডটা টেনে দিলাম, মানে এই লেনদেনের জেডটা টেনে দিলাম। এই জেড টানাটাও আমাদের পূর্ণ প্রকাশের কারণে করা হয়। কিসের কারণে করা হয়? পূর্ণ প্রকাশের নীতি অনুসারে। তাহলে এই যদি আমি জেড না টানি তাহলে হবে না, তাহলে আমার যেটা টানতে হবে। আবার ব্যাখ্যা কেন করি? এই একই কথা, পূর্ণ প্রকাশের নীতির কারণে কি করি আমরা জাবেদায় ব্যাখ্যা দেই। এবার একটু খেয়াল করো, এতটুকু ছিল আমাদের বেসিক আলোচনা। হ্যাঁ, যে এই কিভাবে জাবেদার ঘর হয়, জাবেদার ঘরে কিভাবে আমরা প্রেজেন্টেশনগুলো করব, কখন লিখব। এখন দুটো জিনিস খেয়াল করো, যে জাবেদায় যদি আমি এই ডেবিট ক্রেডিটের ঘর না লিখি তাও কোনো সমস্যা নাই। তো এখন যখন আমি যদি ডেবিট এবং ক্রেডিট এই দুটো না লিখি, আধুনিক হিসাব বিজ্ঞান মানে বর্তমান যে হিসাব বিজ্ঞানগুলো আমাদের আসতেছে যে বইগুলো, সেই বইগুলোতে আমাদের এই যে ডেবিট ক্রেডিট লেখার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? সিম্পল জিনিস বুঝো, যে এই বই দেখবে সে অ্যাটলিস্ট বেসিক একটা ধারণা তার আছে। আর যদি আরও বাদ দিই, ডেবিট ক্রেডিট লেখার দরকার নেই সেটা বুঝো। এখানে ডেবিট লিখলাম, টাকাটা কোথায়? ডেবিট পাশে আসে না নাই? তখন টাকা দেখে তো বুঝতে পারতেছি যে ক্রয় হিসাব ডেবিট, টাকা এখানে ক্রেডিট পাশে না, তাহলে এটা দেখে বুঝতে পারতেছি না নগদ হিসাব ক্রেডিট। তাহলে এখানে ডেবিট ক্রেডিট লেখা না লিখলেও কোনো সমস্যা নাই। তবে এখানে ডেবিট ক্রেডিট যখন লিখবো না, তখন অবশ্যই একটা জিনিস ফলো করবা, যে ডেবিট যতগুলো এন্ট্রি ডেবিট হবে ওই এন্ট্রিগুলো বাম সাইডে একটু চাপায় লিখবো, বাম সাইডে চাপায় ডেবিট এন্ট্রিগুলো লিখবো। এবং যখন ক্রেডিট এন্ট্রিগুলো লিখবো সেগুলো একটু হালকা একটু ডান সাইডে চাপায় কি করবো, এই যে যেমন এখানে দেখো ডেবিট লিখছি কোথায়, বাম সাইডে চাপায়, আর ক্রেডিট লিখছি ডান সাইডে চাপায়। তো এভাবে করে লিখলে ডেবিট ক্রেডিট ইন্ডিকেট করে দিবে যে এটা ডেবিট পক্ষ এগুলা, আর একটু বাম যেগুলো একটু ডান সাইডে চাপানো আছে সেগুলো কি ক্রেডিট পক্ষ। এতটুকু কথা বুঝতে পারছি? তাহলে এখানে ডেবিট ক্রেডিট না লিখলেও সমস্যা নাই। এইবার আসো, যখন আমরা জাবেদা করি আলটিমেটলি সবসময় দেখি কি এই সূত্রের কথা ফাঁকাই থাকে। এটা কি সবসময় ফাঁকা থাকবে? ফাঁকা থাকবে না। এর একটা বেসিক কাজ আছে। কি কাজ আছে? যখন আমরা এই জাবেদা থেকে আমরা পরবর্তী স্টেপে কোথায় যাই? খতিয়ান করি আমরা। তো খতিয়ান যখন স্থানান্তর করি তখন খতিয়ানে আমরা প্রতিটা হিসাবে, যেমন নগদ এই যে ক্রয় হিসাব আর নগদের হিসাব, ক্রয় হিসাবে একটা কোড নাম্বার দেওয়া থাকে বা হিসাব নাম্বার দেওয়া থাকে, নগদের হিসাবে একটা হিসাব নাম্বার দেওয়া থাকে। তো এখানে দেখবে খতিয়ান যখন করি তখন একটা কোড নাম্বার তৈরি করি, প্রতিটা এন্ট্রির জন্য আমরা একটা কোড নাম্বার দিই, এবং এই কোড নাম্বারটা প্রতিষ্ঠানে নির্ভর করে, প্রতিষ্ঠান যা মঞ্চে দিতে পারে, কোনো সমস্যা নেই। যখন এই জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করব, ধরো ক্রয় হিসাবের খতিয়ানে কোড নাম্বার হলো 100, তাহলে এখানে তখন এই সূত্রে তখন কি লিখবো আমরা? তখন লিখি। কিন্তু আমাদের যখন আমরা নর্মালি ম্যাথ করি পরীক্ষা খাতায় অথবা বইয়ে ম্যাথ করি, তখন তো জাবেদার পরে খতিয়ান করতে পারবো, আমার খতিয়ানে কোড নাম্বার লেখা থাকে না। খতিয়ানে যদি কোড নাম্বার না লেখা থাকে আমি কীভাবে লিখবো? এখানে লিখতে পারবো? আমি তো মন মতন কোড নাম্বার লিখতে পারি না, পারি না। এর জন্য যেহেতু আমি মন মতন লিখতে পারি না, এর জন্য কি থাকে, যেহেতু আমার প্রশ্নের কোড নাম্বার লেখা থাকে না, এর জন্য আমি জাবেদাও কি কোড নাম্বার লিখি না। কথা বুঝতে পারি? তো জাবেদা যদি কোড নাম্বার লেখা থাকতো তাহলে আমরা লিখতাম। তো এই জন্য এই সূত্রঘরটা দেখা যায় যেহেতু কোড নাম্বার থাকে না, এর জন্য আমরা সূত্রঘরটা অলওয়েজ কি থাকে? ফাঁকা থাকে। কিন্তু আলটিমেটলি ফাঁকা থাকা বিষয়টা এটা প্রতিষ্ঠান কি করে? ফিল আপ করে নেয়। কেন ফিল আপ করে? এই যে ক্রয় হিসাবের হিসাব নাম্বার কত? 100 না? খতিয়ানে যে জাস্ট লেজার নাম্বার লিখবে 100 লিখলেই খতিয়ানে ক্রয় হিসাবের সম্পূর্ণ ডিটেলস পাওয়া যাবে। তো আলটিমেটলি আমার মাথা ঘামানোর তখন দরকার নাই। কিন্তু যদি ক্রয় হিসাব আমি যদি কোনো কোড নাম্বার না দিই, তাহলে আমার কি করতে হবে? তখন খুঁজে বের করতে হবে কোথায় আমাদের ক্রয় হিসাব আছে। কথা বুঝতে পারছি না? বুঝি নেই? তাহলে এই ছিল আমাদের জাবেদার নমুনা হচ্ছে কীভাবে প্রেজেন্টেশন করব এবং তার প্রতিটা ঘর নিয়ে আলোচনা। কোনো কনফিউশন থাকলে বলতে পারো। সম্পূর্ণ বুঝছি? তাহলে এই ছিল আমাদের জাবেদার একেবারে পিওর বেসিক আলোচনা। এখানে খুব বেশি আমরা জটিল কিছু আলোচনা করি না, সহজভাবে বুঝাইছি। এর পরবর্তী লেকচার থেকে আমরা জাবেদা যখন করব আমরা ধারাবাহিক আলোচনা করবো। ধরো যদি আমরা মূলধন নিয়ে আলোচনা করি, তাহলে মূলধন নিয়ে যত ধরনের এন্ট্রি হইতে পারে জাবেদা আমরা সব একসাথে আলোচনা করবো এবং ডিপ আলোচনা করবো, বুঝায়। তো এইভাবে করে আমরা টপিক ধরে নির্দিষ্ট একটা টপিক ধরবো, সেই টপিকের রিলেটেড সব জাবেদা একসাথে করবো একটা আলোচনায়। কথা বুঝতে পারছি? ওকে, ঠিক আছে।